জ্যাকেটের পকেট থেকে একটা নোটবুক বের করে আনলো কাগা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভিকটিমের মৃত্যুর সময়টা। প্রাথমিক ধারণা মোতাবেক 5টা থেকে 7টার মধ্যবর্তী কোনো এক সময়ে মারা গেছেন ভদ্রলোক, কিন্তু করোনারের ভাষ্যমতে সময়টা 6টার আগে হওয়ার সম্ভাবনাই বেশি। মৃত ব্যক্তির পাকস্থলী পরীক্ষা করে মৃত্যুর সম্ভাব্য সময় আন্দাজ করা একটা সর্বজন বিদিত পদ্ধতি। আর এরকম কেসের ক্ষেত্রে সময়কালটা যথাসম্ভব নিখুঁত হলে সুবিধে হয় তদন্তে। খাবার কতটা পরিপাক হয়েছে তা বিবেচনার মাধ্যমে এই ব্যাপ্তিটুকু 2 ঘন্টারও কমে নামিয়ে আনা সম্ভব। কিন্তু একজন সাক্ষীর ভাষ্যমতে সন্ধ্যা 6টার পরেও বেঁচে ছিলেন হিদাকা। কথাটা তো সত্যি, ভুল কিছু বলিনি আমি। জানি আপনি হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় ডাক্তার সাহেবের ভুল হতেও পারে। 20-30 মিনিট এদিক ওদিক হওয়া অস্বাভাবিক কিছু নয় তো? অবশ্যই না, কিন্তু আমার খটকা অন্য জায়গায়। মিস্টার হিদাকা যে 6টার পরেও বেঁচে ছিলেন, এটা আপনি দাবি করেছেন স্রেফ একটা ফোন কলের ওপরে ভিত্তি করে। অপর প্রান্তে যে আসলেও মিস্টার হিদাকাই ছিলেন সেটা নিশ্চিত করার কোনো উপায় নেই আমাদের। হিদাকাই ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। বুঝলাম, কিন্তু প্রমাণ তো করতে পারবেন না। আপনি বাদে আর কেউ তখন লাইনে ছিল না। আমার মুখের কথাই আপাতত মেনে নিতে হবে আপনাদের। আমার কোনো আপত্তি নেই, মেনে নিতামও, কিন্তু কোর্ট আপনার কথা মানবে না। একটা ব্যাপার ভুলে যাবেন না, ফোনটা আমি করিনি, বরং আমার নম্বরেই কল এসেছিল। তখন কিন্তু একজন অতিথিও ছিল আমার বাসায়। মিস্টার অসীমার সাথে বোধহয় এই বিষয়ে আলাপ হয়েছে আপনার, নাকি? হয়েছে। তিনি নিশ্চিত করেছেন 6টার কিছুক্ষণ পরে একটা ফোন আসে আপনার। আমাদের কথা বলতে শোনেনি সে? আপনাদের নয়, কেবল আপনাকে কথা বলতে শুনেছিল সে। তার কাছে মনে হয় কারো সাথে দেখা করার পরিকল্পনা করছিলেন তখন। এরপরেই আপনি তাকে জানান যে কুনিহিকো হিদাকা ফোন দিয়েছিল। তাহলে এটুকুই কি প্রমাণ হিসেবে যথেষ্ট নয়? নাকি আপনি ভাবছেন অন্য কেউ ফোন দিয়েছিল আমাকে, আর সেটাকেই হিদাকার নামে চালিয়ে দিয়েছি? ভ্রু কুঁচকে নিচের ঠোঁটে কিছুক্ষণ চিমটি কাটল কাগা। সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারো মুখের কথায় আপনারা বোধহয় ইদানিং আর বিশ্বাস টিশ্বাস করেন না। ভাব দেখালাম যেন তার কথাটা শুনে ভীষণ মর্মাহত হয়েছি। কিন্তু মৃত্যুর সময় নিয়ে এত টানা হেঁচড়া করছেন কেন বলুন তো? মানলাম ময়নাতদন্তে উল্লেখিত সময়ের সাথে একটু না হয় হেরফের হচ্ছে, কিন্তু সেটুকু তো আর খুব বেশি না। আপনার কথা শুনে মনে হচ্ছে কয়েক মিনিট এদিক ওদিক হয়ে গেলেই গোটা বিষয়টা আমার ঘাড়ে চাপিয়ে দেবেন, যেন গোটা ব্যাপারটাই আমার বানোয়াট। আশা করি আমাকে সন্দেহ করার পেছনে এর চেয়েও ভালো কোনো কারণ আছে আপনার। আর যদি না থাকে, তাহলে বিষয়টা আমার জন্যে অত্যন্ত অপমানজনক। জবাব দেবার আগে কিছুক্ষণ আমার দিকে ঠায় তাকিয়ে থাকলো কাগা। ভালো কারণ আছে। বলুন শুনি। সিগারেট? বুঝলাম না। আপনি আমাকে বলেছেন মিস্টার হিদাকা
মাত্রাতিরিক্ত ধূমপান করতেন, এতটাই বেশি যে মাঝে মাঝে আপনার মনে হতো কেউ বুঝি মশার ঔষধ দিয়েছে তার অফিসে। হ্যাঁ, বলেছি তো। হঠাৎই অদ্ভুত এক আশঙ্কায় ছেয়ে উঠল মন, যেন কালো ধোঁয়ার দল জাপটে ধরছে আমার ফুসফুসটাকে। অ্যাশট্রেতে কেবল একটা সিগারেটের উচ্ছিষ্ট ছিল। অস্ফুট একটা শব্দ বেরিয়ে গেল আমার মুখ দিয়ে। একটা সিগারেটের উচ্ছিষ্ট, তাও দোমড়ানো। মিয়াকো ফুজিও বাড়ি ফিরে যাওয়ার পর সে যদি আসলেই কাজ করত, তাহলে কিন্তু আরও অনেকগুলো সিগারেটের মাথা থাকার কথা ছিল সেখানে। আর ওই সিগারেটটাও তিনি আপনার সাথে কথা বলার সময়েই খেয়েছিলেন, মিস্টার ননোগুচি। কাজ করার সময় নয়। আপনি নিজেই সেটা উল্লেখ করেছিলেন। হঠাৎই আমার মনে পড়ে কাগা হিদাকার সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন করেছিল সেদিন। তাহলে কি শুরু থেকেই আমাকে সন্দেহ করে আসছে সে? অর্থাৎ আমার প্রাক্তন সহকর্মী বলে চলে। মিয়াকো ফুজিও বাসা ছেড়ে বেরোনোর পর থেকে খুন হওয়া অবধি কোনো সিগারেট ধরাননি তিনি। ওনার স্ত্রীর সাথে কথা হয়েছে আমার। তার ভাষ্যমতে মিস্টার হিদাকা যদি আধ ঘন্টাও কাজ করতেন, তাহলে কম করে হলেও দুটো বাড়তি সিগারেটের উচ্ছিষ্ট দেখা যেত অ্যাস্ট্রেতে। বরং নতুন কোনো ধারাবাহিক নিয়ে কাজ করার সময় গতানুগতিকের চাইতে আরও বেশি সিগারেট দরকার হতো মিস্টার হিদাকার। কিন্তু সেই রাতে একটা সিগারেটও জ্বালাননি ভদ্রলোক। এর কারণ কি হতে পারে? মনে মনে নিজেকে ভর্ৎসনা ছাড়া আর কিছু করার নেই আমার। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নজর এড়িয়ে গেল। আমি নিজে ধূমপায়ী নই বলেই এমনটা হয়েছে। হয়তো সিগারেট ছিল না ওর কাছে। জানি যে পরিত্রাণের কোনো উপায় নেই, তবুও বললাম। কিংবা পরবর্তীতে খাওয়ার জন্যে হয়তো বাঁচিয়ে রাখছিল। সেদিন লাঞ্চের সময়েই 4 প্যাকেট সিগারেট কেনেন হিদাকা। তার ডেস্কের প্যাকেটটায় 14টা সিগারেট পেয়েছি আমরা, অক্ষত। ড্রয়ারে না খোলা 3টা প্যাকেট। কাগা কথাগুলো শান্ত স্বরে বললেও শব্দগুলোর অন্তরালে ক্রমশ অগ্রসমান অভিযোগের তীর ঠিকই অনুভব করতে পারছি। ধীরে ধীরে হালে পানি পাচ্ছে। কেন্দ্র খেলায় বরাবরই ভালো ছিল সে। একটা শীতল স্রোত নেমে গেল আমার শির দাঁড়াবে। তাই নাকি? বললাম আমি। তাহলে তো অ্যাস্ট্রেতে একটা সিগারেটের উপস্থিতি আসলেও সন্দেহের উদ্রেক ঘটাবে। তবে প্রশ্নটার উত্তর জানতে হলে হিদাকাকেই জিজ্ঞেস করতে হবে আপনাকে, ডিটেকটিভ। হয়তো গলা খুসখুস করছিল বেচারার, কিংবা অন্য কিছুও তো হতে পারে, তাই না? শেষ চেষ্টা করলাম। তেমনটা হলে আপনার সামনে সিগারেট ধরালেন কেন? সব কিছু বিবেচনায় সহজ ব্যাখ্যাটা মেনে নেয়াই শ্রেয়। অর্থাৎ আরো আগেই মৃত্যু হয়েছে তার? হ্যাঁ, বেশ আগে। সিগারেটের এই বিষয়টা থেকে আমরা আন্দাজ করতে পারি মিস ফুজিও বেরোনোর পর অফিসে ফিরে যান তিনি। ডেস্কে বসার কিছুক্ষণের মধ্যেই খুন হন। আপনাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে এই বিষয়ে। আরেকটা বিষয়, মিস ফুজিওর সাথে কথা বলার সময়ও কোনো সিগারেট ধরাননি মিস্টার হিদাকা। তার স্ত্রীর ভাষ্যমতে সিগারেটের ধোঁয়া পছন্দ নয় মিস ফুজিওর। তাই তার কথা ভেবেই
সিগারেট বের করেননি হিদাকা। ভেবেছিলেন এতে হয়তো মিস ফুজিও আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তা নিশ্চয় ভেবেছিল। হিদাকা বরাবরই মানুষকে পড়তে ওস্তাদ। প্রতিটা কাজের পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু মিস ফুজিওর সাথে তার যে বিষয়ে আলাপ হয়েছে তা যে কোনো মানুষের মনে চাপ ফেলতে বাধ্য। তাই ভদ্রমহিলা বিদায় নেবার পর স্ত্রীর সাথে কথা শেষ করে বুভুক্ষের মতো সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়িয়ে দেওয়াটাই স্বাভাবিক ছিল মিস্টার হিদাকার জন্যে। কিন্তু তেমনটা হয়নি। তিনি কি ধূমপান করেননি, নাকি ধূমপানের সুযোগ পাননি? আমাকে জিজ্ঞেস করলে দ্বিতীয় সম্ভাবনার পক্ষেই বাজি ধরব, কারণ ততক্ষণে খুন হয়ে যায় ও। হ্যাঁ, মাথা নেড়ে বলে কাগা। কিন্তু আমি তো অনেক আগেই ওখান থেকে চলে এসেছি। জানি আমি, সামনের দরজা দিয়েই বের হয়েছিলেন আপনি। এরপর বাগান ঘুরে আবারও হিদাকার জানালার কাছে ফিরে যান। আপনি মনে হয় পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। আসলে আপনার কথা থেকেই ধারণাটা প্রথম মাথায় উঁকি দেয় আমার। মনে আছে আপনি বলেছিলেন যে মিয়াকো ফুজিওই সম্ভাব্য খুনি। বাড়ি থেকে বেরিয়ে যাবার নাম করে বাগান ঘুরে আবারও হিদাকার অফিসে উপস্থিত হয় সে, তাই না? এমনটাই তো ধারণা আপনার। এখন তো আমার মনে হচ্ছে নিজে যা করেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে মিস ফুজিওর নাম করে, সেটাই আমাকে শোনাচ্ছিলেন আপনি। ধীরে ধীরে মাথা ঝাঁকালাম আমি। আপনাকে সাহায্য করতে গিয়ে দেখি ফেঁসে গেলাম। আপনি যদি আমার কথা আমার বিরুদ্ধেই এভাবে ব্যবহার করবেন জানতাম, তাহলে টু শব্দও করতাম না। নোটবুকের দিকে তাকালো কাগা। আপনার লিখিত বক্তব্যে হিদাকাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা বর্ণনা করেছেন এভাবে। বাই বলে আমি দৃষ্টির আড়াল হওয়া অবধি দরজায় দাঁড়িয়ে থাকলো রাই। তো তাতে কি? আপনার বর্ণনা মতে বিদায় জানানোর জন্যে সামনের গেট পর্যন্ত হেঁটে আসেন রাই হিদাকা। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন তিনি বলেন বাড়ির দরজা অবধি এসেছিলেন। দুরকম কথা হয়ে গেল না তাহলে? দুরকম কথা? বড়জোর এটা বলতে পারেন যে আমরা দুইভাবে মনে রেখেছি ঘটনাটা। তাই কি? আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে মিথ্যে বিবরণ দিয়েছেন। লেখাটা যে পড়বে সে ধরেই নেবে বাড়ির সীমানা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ মূল ঘটনা ভিন্ন। ফালতু কথা, ভ্রু কুঁচকে বলি। আপনি জোর করে আমাকে এসবে জড়াতে চাচ্ছেন। আসলে আমরা যদি গল্পের শেষটা নিজের মন মতো গড়ে নেই, তখন ভাবি সব কিছু সেই মোতাবেকই ঘটেছে। ব্যক্তিগতভাবে আমার ধারণা আমি ঠিক পথেই এগোচ্ছি। ওর চোখের দৃষ্টি দেখে চমকে উঠলাম। আমার মাথায় অবশ্য তখন অন্য সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। যেমন এই লোকটা ব্যক্তিগতভাবে শব্দটা এত বেশি বলে কেন? আচ্ছা, যাই হোক, আপনি কি আন্দাজ করবেন? সেটা নিতান্তই আপনার ব্যাপার। তবে আমাকে দয়া করে পুরো বিষয়টা খুলে বলুন, যেভাবে আপনি ভাবছেন আর কি। এরপর কি হলো? জানালার নিচে ঘাপটি মেরেছিলাম। তারপর জানালা গলে ভেতরে ঢুকে হিদাকাকে আঘাত করি? করেছিলেন নাকি? সোজাসুজি
আমার দিকে চেয়ে বলল, ডিটেকটিভ কাগা। আপনাকে জিজ্ঞেস করছি আমি। একবার মাথা ঝাঁকালো কাগা। অপরাধটা যে করেছে একমাত্র সেই জানবে উত্তরটা। কি? আপনি কি আমাকে দোষ স্বীকার করে নেয়ার কথা বলছেন? খুশি মনেই করতাম, কিন্তু হয়েছে কি, আমি খুনটা করিনি। আপনার পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত। ফোন কলটার বিষয়েই না হয় কথা বলি আমরা। আপনার মতে ও খুন হওয়ার পরে আমার ফোনটা বেজেছিল। আচ্ছা, ধরলাম আপনার কথাই সত্য। এবারে আমাকে বলুন, হিদাকা ফোন না দিলে কার সাথে কথা বলি আমি? টিভিতে কিন্তু ফলাও করে প্রচার করা হয়েছে আমার বক্তব্য। অন্য কেউ যদি ফোন করেই থাকতো এতক্ষণে আপনাদের জানাতো নিশ্চয়ই। যেন সদ্যই কিছু মাথায় এসেছে এমন ভঙ্গিতে আঙুল তুলি আমি। নাকি আপনার ধারণা এই ষড়যন্ত্রে কোনো সঙ্গী আছে আমার, যে ইচ্ছে করে আমাকে ওই সময়ে ফোন দেয়? জবাব না দিয়ে চারপাশে চোখ বুলায় কাগা। ডাইনিং রুমের টেবিলে রাখা কর্ডলেস ফোনটা দৃষ্টিগোচর হয় তার। উঠে গিয়ে সেটা নিয়ে এসে আবারও সোফায় বসে। কোনো সঙ্গীর দরকার ছিল না আপনার, এই ফোনটা বাজলেই হতো। কিন্তু কেউ ফোন না দিলে রিং বাজবে কি করে বলেই একবার তালি বাজালাম। আচ্ছা, আপনার মাথায় কি ঘুরছে বুঝতে পারছি। আপনি নিশ্চয়ই ভাবছেন পকেটে আরেকটা মোবাইল ফোন ছিল আমার। অসীমা একটু অন্যমনস্ক হলে সেটা থেকেই আমার বাসার নম্বরে ফোন করি, তাই তো? চাইলে এভাবেও করা যায় কাজটা, কিন্তু সেটা অসম্ভব। আমার কোনো মোবাইল ফোন নেই। আমার পরিচিত এমন কেউও নেই যার কাছ থেকে ধার নেব একদিনের জন্যে। তাছাড়া আপনারা চাইলে ফোন রেকর্ড খতিয়ে দেখতে পারেন। টেলিফোন কোম্পানির ওরা নিশ্চয়ই বলতে পারবে আমি নিজের নম্বরে ফোন করেছিলাম কি না। রিভার্স ট্রেস করে কোন নম্বর থেকে ফোন এসেছিল সেটা বের করা বেশ কঠিন। রিভার্স ট্রেস বলে তাহলে এটাকে? যাই হোক, সেটার দরকার নেই। সচরাচর যাকে ফোন করা হয় সেই বলে দিতে পারে কে ফোন করেছিল। এই ক্ষেত্রে আমাদের কেবল দেখতে হতো যে মিস্টার হিদাকা সেদিন ফোনটা করেছিলেন কি না। দেখেছেন? হ্যাঁ বলে মাথা নাড়ে কাগা। জবাবটা জানাই আছে আমার, তবুও জিজ্ঞেস করছি, কি দেখলেন? তার বাসা থেকে আপনার অ্যাপার্টমেন্টে 6:13 একটা ফোন করা হয়েছিল। এমনটাই তো হবার কথা, কারণ ও ফোন করেছিল আর আমরা কথাও বলি। কণ্ঠে যথাসম্ভব আত্মবিশ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করি। তবে সত্যি বলতে কি, ভেতরে ভেতরে আশঙ্কা চেপে বসেছে মনে। ফোন কোম্পানির রেকর্ড ঘেটেও যদি কাগা সন্তুষ্ট না হয় তাহলে ধরে নিতে হবে আমার চালটা প্রায় ধরে ফেলেছে সে। উঠে দাঁড়িয়ে ফোনটা জায়গা মতো রাখলো কাগা। তবে এবারে আর সোফায় ফিরল না। লেখা শেষ করে পাণ্ডুলিপিটা সম্পাদকের কাছে ফ্যাক্স করার কথা ছিল হিদাকার, কিন্তু তার অফিসে কোনো ফ্যাক্স মেশিন নেই। কেন নেই সেটা নিশ্চয়ই জানা আছে আপনার। প্রায় বলেই ফেলেছিলাম যে জানি না, কিন্তু সামলালাম নিজেকে। কারণ সেটা তো চাইলে সরাসরি তার কম্পিউটার থেকেই পাঠানো যেত, তাই না? কাগা জিজ্ঞেস করল। সেটাও করা যায় শুনেছি। যাদের এখনো ফ্যাক্স করতে হয়
তাদের জন্যে এটা দারুণ একটা সুবিধা। হাতের কাছে কোনো কাগজ রাখতে হয় না। তাছাড়া কানাডায় চলে গেলে সেখান থেকে নিশ্চয়ই ইমেলের মাধ্যমেই লেখা জমা দিতেন হিদাকা। সম্পাদকের সাথে এ বিষয়ে আগেই কথাবার্তা বলে রেখেছিলেন তিনি। এ ব্যাপারে আমি কিছু জানি না। কম্পিউটার খুব একটা ব্যবহার করিনি। শুধু এটুকু মনে আছে, হিদাকা একবার কম্পিউটার থেকে সরাসরি ফ্যাক্স করার কথা উল্লেখ করেছিল। ব্যাপারটা কঠিন কিছু না, যে কেউ চাইলে করতে পারে। সফটওয়্যারে দারুণ কিছু ফিচারও আছে। দরকার পড়লে একসাথে কয়েকটা নম্বরে ফ্যাক্স করা যায়। দরকারি নম্বরগুলোর তালিকা সেভ করে রাখতে পারবে ইউজার। এছাড়া থেমে আমার দিকে তাকালো কাগা। সময় ঠিক করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও ফ্যাক্স পাঠানো যায়। নিচের দিক থেকে চোখ ওঠালাম না। আপনার ধারণা আমি সেটাই করেছি? প্রশ্নের জবাব দিল না কাগা। দেয়ার দরকারও নেই আসলে। লাইটের ব্যাপারটা প্রথম থেকেই খোঁচাচ্ছিল আমাকে, বলল কাগা। আপনার ভাষ্যমতে হিদাকাদের ওখানে পৌঁছে দেখেন সব লাইট বন্ধ। খুনি নিশ্চয়ই সবাইকে বোঝাতে চাইছিল হিদাকারা কেউ বাসায় নেই। তবে কম্পিউটারটা কেন বন্ধ করেনি এটা বুঝতে পারেননি আপনি, তাই তো? আমি বোধহয় এখন কারণটা জানি। ফ্যাক্সের কৌশলটা কাজে লাগানোর জন্যে ওটা চালু রাখতেই হতো। হিদাকাকে হত্যার পর নিজের জন্যে যে করেই হোক একটা অ্যালিবাই তৈরি করা দরকার ছিল আপনার, নয়তো ফেঁসে যেতেন। সেজন্যেই কম্পিউটার খুলে কিছু ডকুমেন্ট আপনার কাছে ঠিক সন্ধ্যা 6:13 সময় ফ্যাক্স করার ব্যবস্থা করে ফেলেন। এরপর বাড়ির সব লাইট বন্ধ করে দেন। এই ধাপটাও জরুরি ছিল আপনার গল্পের জন্যে, কারণ 8টার সময় হিদাকাদের বাড়ির সামনে থেকে ঘুরে গিয়ে হোটেলে ফোন করে কেউ বাসায় নেই বলার জন্যে বাতি নেভানো থাকাটাই দরকার ছিল। শুধু ওই একটা ঘরেও যদি বাতি জ্বালানো থাকতো তাহলে ঘুরে গিয়ে ওখানে উঁকি দেওয়াটাই স্বাভাবিক ছিল যে কারোর জন্যে। কিন্তু আপনি বিশেষ করে চাইছিলেন যাতে মৃতদেহটা আবিষ্কারের সময় রায় হিদাকা আপনার সাথেই থাকে। এটুকু বলে চুপ করল কাগা। বোধহয় আমার কাছে কোনো অজুহাত আশা করছে আবারও। মুখ বন্ধই রাখলাম আমি। আমার ধারণা কম্পিউটার মনিটরটা বন্ধ করবেন কি না এ বিষয়ে বেশ ভাবনা চিন্তা করেছেন আপনি। কিছুক্ষণ পর বলল কাগা। যেমনটা আগেও বলেছি, মনিটরটা চালু থাকলে বেশ ভালো আলো ছড়ায় চারপাশে, কিন্তু যে করেই হোক পিসিটা চালু রাখতে হতো। আপনি চাইলে কেবল মনিটরটা বন্ধ করে রাখতে পারতেন, কিন্তু সেটা বিপজ্জনক হতে পারত আপনার জন্যে। মৃতদেহটা খুঁজে পাওয়ার সময় রায় আপনার সাথেই ছিল। সে যদি টের পেয়ে যেত পিসি চলছে কিন্তু মনিটরটা বন্ধ, তাহলে তখনই হয়তো পুলিশের সন্দেহের আওতায় চলে আসতেন আপনি। ঢোক গেলার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখের ভেতরটা পুরোপুরি শুকনো। বুঝতে পারছি এই মুহূর্তে কাগার চোখে চোখ রাখা সম্ভব নয় আমার পক্ষে। আমার দুর্বল অজুহাতগুলো ধোপেই টেকেনি ওর সামনে। ঠিক আমার মাথায় যে আশঙ্কাগুলো ঘুরছিল সেসব নিয়েই কথা বলছে এখন। হিদাকাদের ওখান থেকে খুব সম্ভবত 5:30 নাগাদ বেরিয়ে যান আপনি।
অ্যাপার্টমেন্টে ফেরার পথে দোশিজা পাবলিশিংয়ের মিস্টার ওশিমাকে ফোন দিয়ে বলেন যেন পাণ্ডুলিপিটা তখনই নিয়ে যায় সে। মিস্টার ওশিমা ভেবেছিল আপনি বোধহয় পাণ্ডুলিপিটা ফ্যাক্স করবেন, তাই আপনি দেখা করে নেয়ার কথা বললে তিনি কিছুটা অবাক হন। আপনার ভাগ্য ভালো, ওনার অফিস থেকে আপনার অ্যাপার্টমেন্টে ট্রেনে করে আসতে 30 মিনিটের বেশি লাগে না। আমি খেয়াল করেছি আপনার লিখিত বক্তব্যে এই বিষয়গুলোর কোনো উল্লেখ নেই, বরং আপনি এমনভাবে কথাগুলো বলেছেন যেন অসীমার আগে থেকেই আসার কথা ছিল। এই কথাটাও ভুল বলেনি কাগা, কিন্তু এবারেও মুখ না খুলে আরেকটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। মিস্টার ওশিমাকে কেন নিজের বাসায় ডেকে পাঠিয়েছেন সেটা ব্যাখ্যা করার দরকার নেই বোধহয়। আপনি চাইছিলেন নিজের অ্যালিবাইটা পোক্ত করতে। হিদাকার কম্পিউটার থেকে আপনার বাসায় ফোনটা আসে ঠিক 6:13 ঠিক যেমনটা চাইছিলেন আপনি। ব্যাস, রিসিভার তুলে একদম পাকা অভিনেতাদের মতন অভিনয় শুরু করে দেন। হিদাকার ফ্যাক্স প্রোগ্রামটা আপনার ফোনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছিল তখন, কিন্তু আপনি এমন আচরণ করেন যেন ওপাশ থেকে কেউ কথা বলছে। অভিনয় শেষে রিসিভার নামিয়ে রাখেন। হিদাকার কম্পিউটারে এটা একটা ডায়ালিং এরর হিসেবে নথিভুক্ত হয়, কল কেটে যায়। মিস্টার ওশিমা ঘুণাক্ষরেও কিছু সন্দেহ করতে পারেন না। এরপর আর খুব বেশি কাজ বাদ থাকে না আপনার। রায় হিদাকাকে পাশে নিয়ে মৃতদেহটা আবিষ্কার করতে হবে, জাস্ট এটুকুই। আর পুলিশ আসার আগে তার বেখেয়ালে কম্পিউটার থেকে কলের রেকর্ড মুছে ফেলতে হবে। খেয়াল করলাম কথা বলার মধ্যে একটা পর্যায়ে কিছুক্ষণ পর পর মাথা নিচু করা থামিয়ে দিয়েছে কাগা। স্কুলে নতুন শিক্ষক হিসেবে যোগ দেয় সিনিয়রদের সাথে ওভাবে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছিল ওর। অবশ্য কাগার আচরণের এই পরিবর্তনে বিরক্ত হলাম না। আমাদের এখনকার সম্পর্কের প্রেক্ষিতে এমনটাই বরং স্বাভাবিক। কৌশলটার তারিফ করতে হয়। পুরো পরিকল্পনা করতে খুব বেশি সময়ও নিশ্চয়ই আপনি পাননি। তবে একটা ভুল করে ফেলেছেন। মনে হচ্ছে ভুলটার কথা সে নিজেই বলবে। হিদাকাদের বাসার আসল ফোনটার কথা মাথায় ছিল না আপনার। মিস্টার হিদাকা যদি আসলেই আপনাকে ফোন করত তাহলে রিডায়াল বাটনে চাপ দিলেই হয়ে যেত, কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে উঠলাম। কিন্তু সেরকম কিছু হয়নি, বরং রিডায়ালে চাপ দেবার পর ভ্যাঙ্কুভারে একটা নম্বরে ফোন চলে যায়। মিসেস হিদাকা আমাদের জানিয়েছেন সেদিন ভোর 6টার দিকে কানাডার একটা নম্বরে ফোন করেন মিস্টার হিদাকা। অবশ্য এমনটাও ধরে নেওয়া যায় আপনার অ্যাপার্টমেন্টে ফোন করার পরেও কানাডার নম্বরটাই ফোন করেন তিনি, কিন্তু রিং বাজার আগেই কেটে দেন। কিন্তু কানাডা আর জাপানের সময়ের পার্থক্য বিবেচনায় নিলে সেটা আর বাস্তবসম্মত বলে মনে হয় না। যে ব্যক্তি ফোন করার জন্যে ভোরে উঠতে পারেন তার এরকম ভুল করার কথা নয়, কারণ কানাডায় তখন মধ্যরাত। কথা থামিয়ে আমার দিকে তাকালো কাগা। এটুকুই বলার ছিল। কয়েক মুহূর্ত কোনো কথা হলো না আমাদের মধ্যে। আমার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখতে চাইলে
অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কাগাকে। আমার মাথা এখন একদম ফাঁকা। কিছু বলার নেই আপনার? একটু অবাকই মনে হলো ওকে। অবশেষে মাথা তুললাম। চোখাচোখি হলো আমাদের। ওর অভিব্যক্তি একদম শান্ত, কোনো প্রকার উত্তেজনার লেশ মাত্র নেই। ডিটেকটিভরা সন্দেহভাজনদের সাথে সচরাচর এভাবে কথা বলেন না। কেন জানি না, ব্যাপারটা বেশ স্বস্তিদায়ক ঠেকল আমার কাছে। পাণ্ডুলিপিটার ব্যাপারে তো কিছু বললেন না। আমি বললাম, তুষারদার উপন্যাসের যে পর্বটা হিদাকার কম্পিউটারে ছিল সেটা। ধরে নিলাম আপনার থিওরিটা নির্ভুল। সেক্ষেত্রে ওটা কখন লেখা হলো? ঠোঁটে ঠোঁট চেপে সিলিংয়ের দিকে তাকালো কাগা। আমার মনে হচ্ছে ও জানে কি বলতে হবে, কিভাবে বলবে সেটাই ভাবছে। অবশেষে মুখ খুলল কাগা। দুটো সম্ভাবনার কথা মাথায় আসছে এই মুহূর্তে। প্রথমটা হচ্ছে, মিস্টার হিদাকা ওটুকু লিখেই রেখেছিলেন। বিষয়টা খেয়াল করার পর আপনি ওটাকে নিজের পরিকল্পনার অংশ করে নেন। আরেকটা সম্ভাবনা, অন্যটা হচ্ছে, আবারও আমার চোখের দিকে তাকালো ও, আপনি নিজেই ওটুকু লিখেছেন। হয়তো কোনো ডিস্কে করে লিখে নিয়ে গিয়েছিলেন নিজের অ্যালিবাই তৈরি করার জন্যে। অতঃপর দ্রুত কপি করে ফেলেছেন হিদাকার কম্পিউটারে। আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। কিছুটা শ্লেষাত্মক সুরে কথাটা বলার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। চেহারা যেন একদম জমে গেছে আমার। মাসিক সময় পত্রিকার মিস্টার ইয়ামাবেকে পাণ্ডুলিপির ফাইলটা দেখিয়েছি আমি। তিনি মোটামুটি নিশ্চিত ওটা হিদাকা লেখেননি। শব্দগুলো অন্যরকম তো বটেই, জ্যোতিচিহ্নের ব্যবহারেও গড়মিল খেয়াল করেছেন ভদ্রলোক। তাই আপনি, কথা জড়িয়ে এলো আমার। কাশি দিয়ে গলা পরিষ্কার করলাম। আপনি ধরেই নিয়েছেন ওকে হত্যা করার পরিকল্পনার অংশ হিসেবে পাণ্ডুলিপিটুকু লিখে নিয়ে গিয়েছিলাম আমি? না, এরকমটা ভাবছি না আমি। এটা যদি আগে থেকেই আপনার পরিকল্পনার অংশ হতো, তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করতেন হিদাকার মতো করে লেখার। ওনার সম্পাদকের মতে সেটা এমন কিছু কঠিন হতো না, বিশেষ করে যেহেতু উপন্যাসটার বেশ খানিকটা অংশ আগেই প্রকাশিত হয়েছে পত্রিকায়। তাছাড়া একটা পেপারওয়েট দিয়ে হত্যা করা হয়েছে হিদাকাকে, আর মিস্টার অসীমাকে একদম শেষ মুহূর্তে ডেকে পাঠানো হয়েছে আপনার অ্যালিবাইয়ের অংশ হবার জন্যে। আমার ধারণা খুনটা পূর্ব পরিকল্পিত ছিল না। তাহলে পাণ্ডুলিপিটা আগেই তৈরি করা হলো কেন? এটাই তো মূল প্রশ্ন, তাই না? তুষারদার উপন্যাসটার পরবর্তী অধ্যায় আপনার কাছে কেন? আর সেটা জিজ্ঞেস করার আগে আপনাকে জিজ্ঞেস করা উচিত যে আপনিই বা ওটা লিখতে গেলেন কেন? এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণ কৌতূহলী। এই প্রশ্নের উত্তরেই হয়তো মিস্টার হিদাকাকে হত্যার মোটিভটা লুকিয়ে আছে। চোখ বুঝলাম, যেন আতঙ্কটুকু গোপন করতে পারি। পুরোটাই আপনার কল্পনা, কোনো প্রমাণ নেই আপনার কাছে। ঠিক সেজন্যেই আজ আমি এসেছি আপনার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে। আমি নিশ্চিত আপনি এতক্ষণে বুঝে গেছেন
কি খুঁজছি আমি? জবাব দিলাম না। আমি একটা ডিস্ক খুঁজছি, যেটায় পাণ্ডুলিপিটা আছে। অথবা আপনার ওই ওয়ার্ড প্রসেসরটার হার্ড ড্রাইভে হয়তো ওটা খুঁজে পাবো আমি। হয়তো না, আমি নিশ্চিত পাবো। পাণ্ডুলিপিটা যদি আপনার পরিকল্পনার অংশবিশেষ হতো, তাহলে এতক্ষণে সব প্রমাণ লোপাট করে দিতেন। কিন্তু আমার সেটা মনে হয় না। ওটা এখানেই কোথাও আছে। চোখ খুলে দেখলাম একদম আমার চোখের দিকে তাকিয়ে আছে কাগা। তবে এবারে চোখ নামিয়ে নিলাম না। নিজেকে পুরোপুরি সামলে নেবার জন্যে কিছুক্ষণ চোখ বুজে থাকাই যথেষ্ট ছিল। যা খুঁজছেন সেটা যদি পেয়ে যান, তাহলে আমাকে গ্রেপ্তার করবেন? জি। আমি যদি এখন আত্মসমর্পণ করি? বিস্ময় ভর করল কাগার চোখের তারায়। একবার মাথা ঝাঁকালো ও। দুর্ভাগ্যবশত আত্মসমর্পণের সুযোগ এই মুহূর্তে নেই আপনার। আমি আশা করব গ্রেপ্তারের সময় কোনো প্রকার বাধা দেবেন না। বেশ, কাঁধ জোড়া ঝুঁকে গেল আমার। হতাশ লাগছে, তবে স্বস্তিও অনুভব করছি। আর কোনো প্রকার অভিনয় করতে হবে না। আমাকে প্রথম কখন সন্দেহ হলো আপনার? প্রথম রাতে। আসলেই ভুল কিছু করেছিলাম কি? হ্যাঁ, মাথা নেড়ে সায় দিল ও। হিদাকার মৃত্যুর সম্ভাব্য সময় জানতে চেয়েছিলেন। এটা কি অবাক হবার মতো কিছু? হ্যাঁ, আপনি যদি আসলেই 6টার সময় মিস্টার হিদাকার সাথে কথা বলে থাকেন, তাহলে আপনার জানার কথা যে 8টার মধ্যে মারা গেছেন তিনি। কারণ মিসেস হিদাকাকে সাথে নিয়ে তখনই তার লাশটা খুঁজে পান আপনি। সেক্ষেত্রে কেন আগ বাড়িয়ে জানতে চাইলেন মৃত্যুর সম্ভাব্য সময়? ওহ, তাছাড়া পরদিন রেস্তোরাঁতেও আমার কাছ থেকে একই কথা জানতে চান আপনি। তখনই বুঝতে পারি আমার সন্দেহটা অমূলক নয়। আপনি এটা জানতে চাননি যে খুনটা কখন হয়েছে। আপনি জানতে চান পুলিশের ভাষ্যমতে খুনটা কখন হয়েছে। ভুল বলেনি কাগা। আমি বোঝার চেষ্টা করছিলাম পরিকল্পনাটা কাজে লেগেছে কি না। বাহ, চমৎকার! আপনি যে দারুণ একজন গোয়েন্দা, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ধন্যবাদ, নাটুকে ভঙ্গিতে বাউ করে বলল কাকা। আপনি এখান থেকে বের হবার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। অবশ্য আপনাকে চোখে চোখে রাখতে হবে আমার। অনেক কেসেই দেখা গিয়েছে সন্দেহভাজনরা একাকী থাকলে তার পরিণতি বিশেষ সুখকর হয় না। চিন্তা করবেন না, আমার পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। হেসে উঠে বললাম। কথাটা আপনা আপনি বেরিয়ে এলো মুখ দিয়ে। আমি নিজেও অবাক হলাম একটু। না হলেই ভালো, পাল্টা হেসে বলল কাগা।